আচ্ছা, আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে এই প্রশ্নটা আমার মনে হয় যে আমাদের 5ই আগস্টের পরে যত দ্রুত একসাথে মিলে ফ্যাসিস্ট বিরোধী যে লড়াই, এই লড়াই যে রাজনৈতিক দলগুলো ছিল একসাথে মিলে যেভাবে ডিল করা প্রয়োজন ছিল ঐক্যবদ্ধভাবে, সেটা করা যায়নি। এটার একটা আমার মনে হয় যে একটা নিজেদের মধ্যে একটা ঐক্যবদ্ধ চুক্তিও থাকা দরকার ছিল, যেটা আমরা কিভাবে ডিল করব, পলিসিটা কি হবে। তাদের মধ্যে কিছু শুভাকাঙ্ক্ষী বা তাদের সমর্থক বা ভোটার এখনও আছে অনেক, যারা হচ্ছে ধরেন কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না, একদম মাঠ পর্যায়ের যারা, তাদের ক্ষেত্রে আমাদের অবস্থানটা কি হবে। যারা অপরাধী ছিল, যারা নির্দেশদাতা ছিল, যারা বিগত 16 বছরে মানুষের উপরে সবচেয়ে বেশি শোষণ করেছে, নিপীড়ন করেছে, তাদের ক্ষেত্রে আমাদের কি অবস্থান হবে। এগুলো একটা এটা একটা সমঝোতার ভিত্তিতে, এটা একটা নিজেদের মধ্যে একটা চুক্তি থাকা দরকার ছিল। আমরা বর্তমানে যেটা দেখছি আসলে এটা নির্বাচন পূর্ববর্তী সময় পর্যন্ত এটা সহজ ছিল এই একটা সিদ্ধান্তে আসা, কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে এখানে একটু এটা কঠিন হয়ে যাচ্ছে। কেন? কারণটা হচ্ছে এই যে একটা ভোট ব্যাংক রয়েছে, এই ভোট ব্যাংকটাকে রাজনৈতিক দলগুলো যে যার মতো করে ব্যবহার করার চেষ্টা করেছে, কমিটমেন্ট দিয়েছে, এখন অনেকে কমিটমেন্ট পালন করার চেষ্টা করছে, স্পেস দেওয়ার চেষ্টা করছে। তো যার ফলশ্রুতিতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরেন পলিটিক্যাল শেল্টারেই এই ছাত্রলীগ, আওয়ামী লীগ কিংবা যুবলীগ বা তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের উৎপাত দেখা যায়, কিংবা আপনি দেখবেন নোয়াখালীতে তারা একটা বড় সংখ্যক হিসাবে একত্রিত হয়েছে। তো আমি এটা মনে করি যে প্রশাসনের যদি নীরবতা এবং ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর এই জায়গায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাদের ওই ভূমিকাটা না থাকে, তারা যদি ওই সুযোগটা না করে দেয়, প্রশাসন যদি এখানে কিছুটা নীরব না থাকে, তাহলে এটা সম্ভব না আসলে। এখানে বরং নির্বাচন কেন্দ্রিক বিষয়টিতে আমরা যখন নির্বাচনে দেখেছি যে স্বাভাবিকভাবেই হয়তো আমরা এনসিপিও কিছু ভোট টানার চেষ্টা করেছি, জামায়াতও করেছে, বিএনপিও করেছে, কিন্তু এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এবং পাওয়ার পলিটিক্সের দীর্ঘ সময়ের যে দুই দলের যে একটা রাজনৈতিক লড়াই, এ লড়াইয়ের একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি এই জায়গায় প্রভাব রেখেছে। এবং আপনি শেখ হাসিনার অসংখ্য টেলিগ্রামের ভয়েস দেখতে পাবেন যে একদম নির্বাচনের পূর্ববর্তী সময়ে, ইভেন নির্বাচনের পরবর্তী সময়েও আপনি ভয়েস দেখবেন, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, যেটার জন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই, তো তখন কিন্তু দিয়েছিল যে বিএনপি তাদের সাথে প্রতারণা করলো, কথা রাখেনি, তারা সাপোর্ট দিয়েছিল বলে অনেকগুলো আসনে জিততে পেরেছে, নাহলে জিততে পারতো না। তো যেটা নির্বাচনে হয়েছিল, যখন আসলে একজন প্রার্থী বা একটা রাজনৈতিক দলের সামনে একটা নির্বাচন কিন্তু তার একটা জীবন মরণ খেলা, আগামীর 5 বছরের রাজনীতি থেকে গতিপথ সবকিছু নির্ধারণ করে। তো তখন যখন এরকম একটা অবস্থা হয় যে আমার জিততেই হবে যে কোনো মূল্যে, তখন আসলে আর অন্য কোনো কিছু মাথায় থাকে না। তো সেটাকে সামনে রেখে, সেটা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য কার সাথে কথা বলা হোক, একটু যেই কমিটমেন্ট করা লাগুক, ওই সময় সব কিছুর জন্য প্রস্তুত থাকে একজন প্রার্থী হিসেবে স্বাভাবিকভাবে। তো আমরা যেহেতু 11 দলীয় জোটের এই জায়গায় এনসিপি ছিল, যারা অভ্যুত্থানের সামনের সারিতে ছিল, এবং যাদের সামনের সারিতে থাকার ওই অভ্যুত্থানের যে লড়াই, আমরা সবাই মিলে একসাথে যে লড়াইটা করলাম, এখানে আওয়ামী লীগের পতন হলো, খুব স্বাভাবিকভাবে আমাদের প্রতি তাদের সমর্থন থাকবে না। এবং একই সাথে যে আমাদের সাথে তাদের একটা ঐতিহাসিক দ্বন্দ্বের জায়গা আছে, সেই জায়গা থেকে এই যে আমাদের যে 11 দলীয় জোট, এই জোটের প্রতি তাদের সমর্থন ছিল না, এটাই হচ্ছে খুবই স্বাভাবিক বিষয়। তো সেখানে তাদের সমর্থনটা ছিল অ্যাকচুয়ালি অধিকাংশ ক্ষেত্রে, এটা অফিসিয়ালি বলি আনঅফিসিয়ালি বলি, এটা ব্যক্তিগত জায়গা থেকে বলি কিংবা দলীয় জায়গা থেকে কিনা এটা আমি বলতে পারবো না। তো এই কমিটমেন্টটা বা এই ভোটগুলো বিএনপির কাছে গিয়েছে আসলে। তো কিন্তু এটাও আবার আরেকটা জিনিস আছে যে এখানে দুইটা লেয়ার আছে। একটা লেয়ার হচ্ছে যে প্রার্থীটা কিংবা তার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কয়েকজন মানুষ, 2, 4, 5 জন যারা পাওয়ারফুল পলিসি মেকার ওই নির্দিষ্ট জায়গার, তারা এই কমিটমেন্টের ভিত্তিতে নির্বাচন পরবর্তী সময়ে অনেক বড় বড় আওয়ামী লীগের নেতার জামিন হয়ে গিয়েছে। যেমন ধরেন, আমি একটা এক্সাম্পল দিই, আমাদের বিএনপি মহাসচিব সাহেব, ওনার যে আসন, সেই আসনের যিনি এর আগে এমপি ছিলেন, ওনার পাশের আসনের কিছুদিন আগে মারা গেলেন আওয়ামী লীগের এমপি দবিরুল ইসলাম, অভ্যুত্থানের পরপর গ্রেফতার হয়েছিলেন। এই পুরো ইন্টারিমের সময় তিনি জামিন পাননি। স্বাভাবিকভাবে তিনি ওইখানে আরেকজন শেখ হাসিনা, তিনি তার আসনে, তিনি ওইখানে 7-8 বারের এমপি, তার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, তার পরিবারের বাইরে কেউ হইতে পারে না, দাঁড়াইতেই দেয়া হয় না, আরেকজন শেখ হাসিনা ওইখানে। তো সেই মানুষটা
যখন ওইখানে কিন্তু আপনি দেখবেন খুব ফাইট একটা সম্ভাবনা তৈরি হয়েছিল একদম নির্বাচনের আগে আগে জামায়াতের যে প্রার্থী ছিলেন সেখানে। তো এবং আমাদের মহাসচিব সাহেব একদম উইথ ডিউ রেসপেক্ট, তিনি অ্যাকচুয়ালি শেষবার নির্বাচন করছেন এই বলে খুব ইমোশনালি মানুষের কাছে গিয়েছেন, ভোট চেয়েছেন। এবং পরবর্তীতে ওইখানে হিন্দু ভোট ব্যাংকটা তো স্বাভাবিকভাবে একটা আওয়ামী লীগের ভোট ব্যাংক, কিছু কিছু অন্যান্য দলে আছে, আমাদের দলেও আছে, বিএনপিতেও আছে, কিন্তু বড় একটা অংশ আর কি। তো সেক্ষেত্রে যে বিষয়টা হলো আসলে ওখানে যে ওনারা একটা সাপোর্ট দিলেন, উনি জেলে ছিলেন, ওইখানে গিয়ে ওনার প্রতিনিধি গেল, কমিটমেন্ট হলো, সেই কমিটমেন্টের ভিত্তিতে ভোটটা তাকে দেওয়া হলো, তিনি বড় সংখ্যক একটা ভোটে বিজয়ী হলেন এবং নির্বাচন শেষ হওয়ার 7 দিনের মধ্যে তার জামিন হলো। এইরকম, এটা একটা এক্সাম্পল জাস্ট, এরকম পুরো বাংলাদেশে অসংখ্য ঘটনা আছে। আমার আসলে এরকম হয়েছে যে আওয়ামী লীগের যিনি এমপি ছিল তিনি এলাকায় যেতে পেরেছেন, গিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজ নিয়েছেন, ফিরে এসেছেন রাতের আধারে, কিন্তু এটা তাদেরকে বিশাল একটা বুস্ট আপ দেয়। তো এই যে বিষয়গুলো হচ্ছে, এটা আসলে একটা ওই ইলেকশন কেন্দ্রিক কমিটমেন্টের ভিত্তিতে হয়েছে। সো এখানে একটা ছাড়ের ব্যাপার আছে। আবার আরেকটা লেয়ার আছে, ধরেন আপনি দেখবেন বিএনপির আবার অনেক নেতাকর্মী আছে যারা বিগত 16 বছরের সাফারার, যারা অনেক কষ্ট করেছে, তারা কিন্তু এই জিনিসটাকে মেনে নেয় না। তারা আওয়ামী লীগের এই নেতা খেতা, এই এমপি মন্ত্রীদেরকে বিন্দু মাত্র স্পেস দিতে রাজি না। এই জন্য মাঠ পর্যায়ে বিএনপির এই কয়েকজন নেতা এবং বিশাল সংখ্যক একটা সাফারার কর্মীদের মধ্যে একটা মনস্তান্ত্রিক এখন দ্বন্দ্ব শুরু হয়েছে, গ্রুপিং শুরু হয়েছে। এবং আরেকটা লেয়ারও আছে, আপনি দেখবেন ওই যে আওয়ামী লীগ বের হচ্ছে, নোয়াখালীতে বের হলো, ঢাকার বিভিন্ন জায়গায় বের হয়, আপনি দেখবেন ছাত্রদল, যুবদল, বিএনপির ভাইরা কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্টিভ, কারণ তারা সাফারার ছিল, তাদের উপর অনেক আঘাত এসেছে, তারা বাড়িতে থাকতে পারে নাই। আবার আপনি আরেকটা ধরেন, আমার এনসিপির ছাত্রশক্তি, যুবশক্তি, যারা আন্দোলন সক্রিয় ছিল, তাদেরও কেউ বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ দেখবেন। কিন্তু আবার এখানে আরেকটা দুঃখজনক সত্য আছে, জামায়াতকে আমি এটা আমার জোটের, তারপর আমি একটা যৌক্তিক সমালোচনা করতে চাই, আমি এই মাঠের প্রতিরোধের ভূমিকায় আমি এনসিপিকে যতটুকু দেখি, ছাত্রশক্তি, যুবশক্তিকে, আমি বিএনপি, ছাত্রদল, যুবদলকে যেভাবে দেখি, আমি কিন্তু জামায়াতকে, শিবিরকে ওইভাবে পাই না। সো সামগ্রিকভাবে এখানে আমাদের এখন, আমি মনে করি যে যারা নিরপরাধ তারা বিভিন্ন দলের রাজনীতি করতে পারে, সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগের নামে রাজনীতি হবে না। শেখ হাসিনা, শেখ পরিবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই, কারণ তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং এটা কার্যকর হতে হবে। এবং আমরা এটা আমাদের জায়গা থেকে মনে করি, শুধু সামনে স্থানীয় নির্বাচন নয়, আগামীতেও যারা এই গণহত্যার জন্য দায়ী, যারা একটা স্বৈরাচার কায়েম করে একটার পর একটা গণহত্যা ঘটিয়েছে, বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে এই পর্যন্ত, তারা তাদের ওই নামে ওই মার্কায় বাংলাদেশের রাজনীতি করতে পারে না। এবং আমি সর্বশেষ যেটা বলতে চাই, যে আমার মনে হয় যে আমাদের এখনো সময় আছে, বিএনপি বলি, জামায়াত, এনসিপি বা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর অন্তত এই জায়গায় একটা ঐক্যমতে আসা, যে আমরা অন্তত ওই যে লিমিটটা, যে আমরা নিরপরাধরা চাইলে বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতি করতে পারে, কিন্তু যারা অপরাধী তাদেরকে আমরা বিন্দুমাত্র প্রশ্রয় দিব না এবং স্বৈরাচারের ওই নামগুলোতে দিব না। জি, একটানা অনেকগুলো কথা শুনলাম আমরা সার্জিসের কাছ থেকে। একটি কথা তিনি বলছিলেন যে আসলে ক্ষমতাসীন যারা আছে বা প্রশাসন আছে, তাদের একটি সহায়তা বা সুবিধা পেয়ে থাকেন, এই ধরনের কথা বলেন। এবং রাজনৈতিকভাবেও একটি কথা বলেছেন তিনি, যে মহাসচিবকে কথা বলেন। আপনার কাছে কি মনে হয়, সরকারি দল আওয়ামী লীগকে পুনর্বাসন বা সংগঠিত করার জামিনের প্রসঙ্গ তিনি তুলেছেন? আমরা দেখেছি যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন, আইভি সাবেক মেয়র তিনি জামিন পেয়েছেন, দীপু। এই বিষয়গুলো আসলে কি বিএনপির পক্ষ থেকে, বিষয়টি কি আপনি ব্যাখ্যা করবেন? সার্জিস এতক্ষণ যে কথা বলছে তার মধ্যে মানে খুব লজিক্যালি এবং গ্রহণযোগ্য কথাই বলেছে বেশিরভাগ, কিন্তু কোথাও কোথাও তার কিছু কথা ডেভিয়েশন মনে হতে পারে, কারণ রাজনৈতিক নেতা তিনি, তার দলের একটা অবস্থান আছে, আদর্শ আছে, ফলে সব কথাই যে অন্য রাজনৈতিক সুরে হবে এমনটা হবার সুযোগও কম। কিন্তু বাংলাদেশে আসলে এই আওয়ামী লীগের এই যে এখনকার ঝটিকা মিছিল বা সংঘর্ষে জড়ানো বা রাজনীতিতে ফিরে আসার যে ঘোষণাটা তারা দিচ্ছে, এইটা বাংলাদেশে আদর্শিক রাজনীতির যে অভাব বিভিন্ন দলে, তার একটা ফল, সামগ্রিক ফল। বাংলাদেশে এইরকম 16 বছরের বেশি সময় ধরে একটা ফ্যাসিবাদী কায়দায় যে আওয়ামী লীগ গুম, খুন, হত্যা, মামলা চালিয়ে দেশটাকে একদম করায়ত্ত করলো, লুটপাট, টাকা পাচার, এমন কোনো অপকর্ম নাই করলো না। সর্বশেষ তার একটা গণহত্যা করে পালিয়ে গেল, এবং সেই গণহত্যার শিকার হলো গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তি, কিন্তু দলীয়, রাজনৈতিক, অরাজনৈতিক সবাই, গৃহবধূ থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে, অরাজনৈতিক ছাত্র এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী,
সবাই কিন্তু এই গণহত্যার শিকার হলো। সেই তারা নির্বাচনের সময় এসে আমি তিনটা প্রধান দলের তিনটা উদাহরণ দিই। বিএনপি দেখা গেল যে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে বিএনপি অনেক আসনে বেশি জয়লাভ করলো। তার মানে ওইখানে আওয়ামী লীগের অনেক ভোট বিএনপি তাদের বাক্সে আনতে সক্ষম হয়েছে। তাহলে স্থানীয়ভাবে তাদের আন্ডারস্ট্যান্ডিং বা কোনো প্রতিশ্রুতি ছাড়া তো এটা সক্ষম হওয়ার কথা না, যেই অভিযোগটা সার্জিস করেছে। জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি প্রকাশ্য ভাষণ দিয়ে বললেন যে মুজিব ভাই তো নাই, আগে তো সে প্রথম হলে আমি দ্বিতীয় হইতাম, এখন সে নাই, এখন ওই ভোটটা তো আমি পাই, আমারে দাও, মুজিব ভাই আসলে আবার দেখা যাবে। তার মানে সে সমঝোতার ইঙ্গিত প্রকাশ্যে ঘোষণা তিনি করলেন, তাদের ভোট প্রার্থনা করলেন। এনসিপির নেতা হান্নান মাসুদ তিনি ভোটের আগেই ভোটের প্রয়োজনে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে একাধিক মিটিং করেছেন বলে তার ছবি পর্যন্ত প্রকাশিত হচ্ছে। তার মানে আপনি বলছেন যে সব রাজনৈতিক আমি বলছি দল হিসেবে দলীয় অবস্থান সরাসরি না হলেও ব্যক্তি পর্যায়ে তিনটা প্রধান দলেরই মধ্যেই এদের ভোট পাওয়ার আকাঙ্ক্ষা বা কোথাও কোথাও সমঝোতার যে চেষ্টা, এটা কিন্তু ছিল, যেটা খুব দুঃখজনক এবং নীতি বিবর্জিত একটি কাজ হয়েছে। এরপরে আসেন এখন যে বিভিন্ন জায়গায় এই থেকে যে ঝটিকা মিছিল আওয়ামী লীগের ঝটিকা মিছিলগুলো সেই ক্ষুব্ধ কর্মীরা বা অত্যাচারিত নিপীড়িত কর্মীরাই হোক আর বিএনপির আদর্শিক কর্মীরা নেতারাই হোক, যা যেভাবেই হোক, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে বাধা দেওয়া, তাদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়া, এই কাজটা মোস্টলি বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তারা করছে। পাশাপাশি এনসিপির ছাত্র সংগঠন বা তারা করছে কোথাও, কিন্তু তাদের সক্ষমতাও কম। সারা দেশে তো এনসিপির এরকম শক্ত সাংগঠনিক ভিত্তি নাই যেটা বিএনপি এবং জামায়াত ইসলামের আছে, কিন্তু জামায়াত ইসলামের কোনো এক্সিস্টেন্সই নাই। পাশাপাশি আবার সব জায়গায় যে মানে সমঝোতার ভিত্তিতে বা সিগন্যালের ভিত্তিতে যে ঝটিকা মিছিল হয়, এই রাজনীতি তো বহু বছর আমরা দেখেছি। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কোনো নেতার সিগন্যাল পেয়ে অন্য দলের নেতারা হঠাৎ একটা ঝটিকা মিছিল করে এই ব্যানার নিয়ে ছবি তুলে তারপর চলে যেত, পুলিশ আস্তে আস্তে চলে যেত, ওই ছবি ফেসবুকে অনলাইনে এখানে দিত, তাদের রাজনীতি টিকানোর রাজনীতি। সেই অপকৌশল আগেও ছিল, এখনও কোথাও সেটা হতে পারে, কিন্তু সেটা হয় তারা একটা ঝটিকা মিছিল বের করে দৌড়ে পালিয়ে যাবে অন্যরা প্রতিরোধ করবার আগে, পুলিশ আসবার আগে। কিন্তু নোয়াখালীতে যেটা হলো, তারা নরমালি অন্য জায়গার তুলনায় সংখ্যাটা একটু বড় ছিল, পুলিশ বাধা দেন, সেখানে মিছিল করে সে একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা সমাবেশ করে হাসিনাকে ফিরিয়ে আনার অঙ্গীকার করলো এবং তারা মাঠ ছাড়বে না, আমৃত্যু থাকবে, হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত, এরকম ঘোষণা দিল। এই ঘোষণা দেবার পরেও তাদেরকে গ্রেফতার করা হলো না। পুলিশ নাকি তাদেরকে, ওসি সাহেবের বক্তব্য ছিল যে ওসিকে প্রত্যাহার করা হয়েছে এখান থেকে, তা বলছিলেন যে তাদের পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নেমেছে তারা। পুলিশের সঙ্গে তো তাদের একটা নিষিদ্ধ দল। আজকে আপনি হিজবুত তাহরির বা নিষিদ্ধ ঘোষিত অন্য রাজনৈতিক দল একটা মিছিল করতে বলেন তো, পুলিশ সেখানে বসে থাকবে? তাহলে পুলিশের সঙ্গে এই যে নিষিদ্ধ কর্মসূচি, নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ, তাদের সঙ্গে সংঘর্ষ তো প্রথম হওয়ার কথা ছিল পুলিশের। বাংলাদেশে সব জায়গায় যেসব পুলিশ আছেন দায়িত্বপ্রাপ্ত, তারা সবাই যে আওয়ামী বিরোধী মনোভাবের, এটা তো ভাববার কারণ নাই। আপনি তো 16 বছর ধরে আগের নিয়োগপ্রাপ্তদের হয় নিজের খোয়ারে ঢুকিয়েছে অথবা নিজের পরীক্ষিত ছাত্র সংগঠন করাদের ঢুকিয়েছে। তারা পরিস্থিতির কারণে এখন কেউ রং বদলিয়েছে, কেউ আপনার আনুগত্য মেনে কাজ করছে, কিন্তু তাদের ভেতরে তো সেই এই অবস্থা সারা বাংলাদেশেই তো। আমি শেষ করি ওই চিত্রটা, সেইখানে তারা এটা করলো, মিছিল করলো, সমাবেশ করলো, পুলিশ কোনো অ্যাক্টিভ ভূমিকায় গেল না। আমরা দেখলাম না নিষিদ্ধ ঘোষিতদের সঙ্গে পুলিশেরও কোনো সংঘর্ষ হয়েছে। তারপর একদিন চলে গেছে, একদিনের মধ্যে চিহ্নিত নেতা যারা ইউনিয়নের চেয়ারম্যান ছিল, এই সব নেতারা, আওয়ামী লীগের নেতারা এই ঘোষণা দিল, তারা আবার বাসায় থাকে, তারা আবার তাদের অফিসে বসে আবার মিটিং করার উদ্যোগ নেয়, আবার মিছিল করবার। তাদের একজনকে গ্রেফতার করা হলো না কেন? এর মধ্যে গ্রেফতার করা হলে দ্বিতীয় দিনের যে সংঘর্ষ সেটা হয়তো এড়ানো যেত। দ্বিতীয় দিনের সংঘর্ষ হলো
সেই সংঘর্ষটা হলো কিন্তু বিএনপির সঙ্গে ওই আওয়ামী লীগের। সেখানে তো জামাত, এনসিপি বা অন্য সংগঠনে এগিয়ে যেতে পারতো একযোগে দাঁড়ালে। এই যে বিএনপির যে নেতা এখন সংকটাপন্ন অবস্থায় হৃদয় হসপিটালে আছে, ছাত্রদলের 6টা মোটরসাইকেল ভাঙচুর এবং পোড়ানোর ঘটনা ঘটতে পারে, এই দুঃসাহস কি দেখাতে পারতো এই আওয়ামী লীগ? এখন সার্জিস যেই প্রস্তাবটা দিয়েছে, আমরা দুইজন আপনার অনুষ্ঠানের আগেও একসঙ্গে আলাপ করছিলাম যে গণতন্ত্রর স্বার্থে, মানুষের অধিকারের স্বার্থে, নিজের দলের এক্সপ্যান্ড করা এবং স্বার্থ রক্ষার স্বার্থে দ্বন্দ্ব থাকবে, ঝগড়া হবে, নানান রকম যুক্তিতর্ক হবে, এমনকি কোথাও কোথাও অনাকাঙ্ক্ষিত হলো নিজেদের মধ্যে দ্বন্দ্ব একটু বেশিও হয়ে ওঠে রাজনৈতিকভাবে। সেটা হোক বিএনপির মধ্যে, জামাতের মধ্যে, এনসিপির মধ্যে। কিন্তু নিষিদ্ধ ঘোষিত একটা ফ্যাসিবাদ গোষ্ঠী যারা গণহত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রশ্নে এরা তো এক হতে পারতো। আমি ছোট্ট একটা গল্প বলি যে একটা ক্ষেতের মধ্যে দুই ছোট্ট ছেলে, আপন দুই ভাই, তারা মারামারি করছে, চুলাচুলি করে নড়াচড়া করছে, তাতে ক্ষেতের ফসল একটু নষ্ট হচ্ছে। তো ক্ষেতের মালিক যে সে এসে দেখে ওই দুইটারে ছাড়াইয়া নিয়ে দুইটা চল লাগাইছে। চল লাগাইয়া বলে যে হেই, মারামারি করিস আর ক্ষেতের ফসল নষ্ট করিস। তারপরে দুই ভাই দুইজনকে ছেড়ে একে অপরের দিকে তাকিয়ে বলে ভাই, ও বলে ভাই আমরা মারামারি পরেও করতে পারবো, এই বেটা আমাদের মারলো কেন, ওরে ধর। তারপর ওই মালিকরেই দৌড়ানি দেয়। এইখানে জামায়াত ইসলাম, এনসিপি, বিএনপি বা গণঅভ্যুত্থানের অন্য শক্তি যারা, তারা নিজেদের রাজনৈতিক দ্বন্দ্ব নিজেরা করুক, প্রতিযোগিতা করুক, এগিয়ে যাওয়ার চেষ্টা করুক, একে অপরকে কিভাবে ঘায়েল করবে সেই প্রতিযোগিতায় নামুক, সেটা তাদের ব্যাপার। কিন্তু যখন ফ্যাসিবাদ গোষ্ঠী যেখানে দাঁড়াবে, সেইখানে যেন গণঅভ্যুত্থানের শক্তিরা এই কথাটা বলতে পারে যে ভাই আমাদের মারামারি আমরা পরেও করতে পারবো, ফ্যাসিবাদ দর, ফ্যাসিবাদ তারা। এই কাজটি এরা করতে পারছে না। নেতৃত্বের পর্যায়ে টপ লেভেল থেকে এই বিষয়ে সার্জিস যেহেতু কেন্দ্রীয় নেতা, আমার ওর কাছে আহ্বান থাকবে যে তারা পার্টি লেভেলে কথা বলুক, যে ফ্যাসিবাদকে এইভাবে ফিরে আসা বা তারা এইভাবে অধ্যত্ব দেখাবে, তাদের কোনো অনুশোচনা নেই, কোনো ক্ষমা চাওয়া নেই। যারা বিচারের আওতায় আসার কথা তারা বুক ফুলিয়ে চলবে, আবার এদের গায়ে হাত তুলবে, সেটা আবার এনজয় করবে যে আজকে বিএনপি মার খেয়েছে বলে জামাত বা এনসিপি সেটা নিয়ে উৎফুল্ল হবে, কালকে জামাত মার খেবে বিএনপি উৎফুল্ল হবে, এনসিপি উৎফুল্ল হবে। এটা যে এই দেশে হতে দেওয়া যাবে না। জি, শাহেদ ভাই আপনার কাছে আবার আসবো। আমি এই পর্যায়ে আবার সার্জিস সালামের কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হচ্ছে যে সাম্প্রতিক যে অবস্থাগুলো দেখছেন আপনি, তাতে কি মনে হয় যে আওয়ামী লীগ আসলে আবার পুনর্গঠিত হচ্ছে, বা এরকম কোনো একটি মানুষের মধ্যে একটি পারসেপশন আছে যে আওয়ামী লীগকে জায়গা করে দেওয়া হচ্ছে, শীর্ষ নেতাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তারা কি সংগঠিত হচ্ছে বা ফিরে আসবে? এই সংগঠিত হওয়াটা তুলনামূলক যে জায়গাটাতে সহজ আর কি, এটা হচ্ছে অনলাইনে। তারা অনলাইনে আসলে কিছুটা সংগঠিত হচ্ছে, কিন্তু আসলে অফলাইনে, এটা অনলাইন আর অফলাইনের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এখন যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যকার, ভাইজাত মাত্র যেটা বললেন, আমি মনে করি এইটুকু আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত যে আমরা কত দূর পর্যন্ত আমাদের লিমিট হবে, এই লিমিটটা আমাদের নির্ধারণ করা উচিত। এখানে বিএনপি এখন ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তারা ক্ষমতায় আছে, আমি মনে করি, এবং রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। আমি মনে করি তাদের এই দায়িত্বটা নিতে হবে। আপনি দেখবেন নির্বাচনের পরে সরকার গঠন করে অফিসিয়ালি কাজ শুরু করার পূর্বেই বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে কিন্তু তিনি বিরোধী দলীয় যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদের প্রধানদের বাসায় গিয়েছেন, যেটা বাংলাদেশের রাজনৈতিক কালচার একদমই নতুন ছিল, এবং এটার জন্য আমরা তাকে সাধুবাদ জানিয়েছি। এবং এটার প্রতি সবার একটা, এটা থেকেই কিন্তু তার প্রতি সবার একটা সফট কর্নার শুরু হয়েছে। তো আমি মনে করি এই দায়িত্বটাও নিতে হবে, কারণ দিন শেষে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট কি, এই যে বিএনপির যে মানুষগুলো এতদিন সাফার করলো, সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তাদের সাফারিংসটাই কিন্তু সবচেয়ে বেশি। এখন এই যে এত মানুষ এত জুলুমের শিকার হলো, নির্যাতন নিপীড়নের শিকার, কেউ তার বাবাকে আর কোনোদিন দেখলো না, কেউ কোনো মানুষটা তার পরিবারের আরেকটা মানুষের সাথে কোনোদিন দেখা হলো না, এটার যদি বিচার না হয়, যারা এগুলো করেছে, নেতৃত্ব দিয়েছে, নির্দেশ দিয়েছে, তাদের যদি শাস্তি না হয়, তাহলে এই বাংলাদেশে মানুষ তো কোনোদিন আর কারো কাছে কিছু আশা করবে না। মানুষ রাজনৈতিক দলগুলোর উপর আস্থা হারিয়ে ফেলবে। পরবর্তীতে কেউ যদি আবার মানুষের কথা বলে মানুষদেরকে ডাক দেয়, মানুষ তো তাদের কথা শুনে রাস্তায় নামবে না। তো এটা যদি হয় সামগ্রিকভাবে, তাহলে এটার জন্য ক্ষতিগ্রস্ত তো আমরা সবাই হব, এটার জন্য ক্ষতিগ্রস্ত তো বিএনপিও হবে।
বরং এই জায়গায় এই জন্য আমরা মনে করি যে বিএনপির আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে ওইটুকু দরজাটা সবসময় উন্মুক্ত থাকবে, কিন্তু এই দায়িত্বটা রাজনৈতিক দল এবং ক্ষমতাসীন দল হিসেবে, কারণ দিন শেষে এই যে প্রশাসন বলছি আমরা, পুলিশ বলছি, এই প্রত্যেকটা জায়গায় না বাংলাদেশের পার্সপেক্টিভে মনস্তত্ত্বটা এমন হয়ে গিয়েছে, তারা যাদেরকে ক্ষমতায় গিয়েছে এরকম না, ক্ষমতায় যেতে পারে এইটুকু সম্ভাবনা দেখে তাদের দিকে ঝুঁকে যায়, নুয়ে পড়ে। সো সেখানে প্রশাসনকে যদি আমরা ঠিক লাইনে রাখতে চাই এবং আমাদের যেটা প্রত্যাশা সেটা তাদের থেকে আদায় করে নিতে চাই, তাহলে সরকার এখানে বড় ভূমিকাটা পালন করতে হবে। এবং এখানে যারা অপরাধী, আপনি যদি ধরেন এই স্বৈরাচারের পুরো দেশে 1000 ন্যূনতম অপরাধী তো আপনি খুঁজে পাবেন, এমন অন্তত 100 অপরাধী পাবেন যাদের আসলে মৃত্যুদণ্ড হওয়া উচিত, যারা শত শত মানুষের হত্যার জন্য দায়ী সরাসরি। তাহলে এদের বিচারের রায় যদি কার্যকর না হয়, তারা যদি আবার ফিরে আসে, এটা আমরা মনে করি এটার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি হবে। কারণ এনসিপির যে রাজনৈতিক আদর্শিক যে জায়গাটা, অবস্থানটা, কর্মসূচিটা, ধরনটা, এটা বিএনপি আওয়ামী লীগ থেকে আলাদা। জামাতের যেটা এই ধর্মভিত্তিক রাজনৈতিক যে তাদের কর্মসূচি বা রাজনৈতিক দল, এটাও বিএনপি আওয়ামী লীগ থেকে আলাদা। বরং আমরা এটা মনে করি যে বিএনপি আওয়ামী লীগ দুইটা রাজনৈতিক দলের মধ্যে একই সময় একটা রাজনৈতিক দল এক্সিস্ট করবে, আরেকটা সমানভাবে এক্সিস্ট করতে পারবে না। সো সেই জায়গায় আমরা এটা বিশ্বাস করি যে আমরা তো শহীদ জিয়ার যে লম্বা একটা সময় তো এই দুইটি দলকে বাংলাদেশের মানুষ দেখছে, তার মানে কি সামনে আপনি কি মনে করছেন যে একজন থাকবে আরেকজন থাকবে না এরকম বিষয়? খুবই স্বাভাবিক, মানে এটা একটা তো রাজনৈতিক ক্রমধারা একটা দেশের, এটা পরিবর্তন তো 2-1 বছর হবে না। আপনি এটা ধরেন দীর্ঘ প্রায় 90-এর পর থেকে শুরু করে আপনি 24 পর্যন্ত প্রায় 34 বছর দেখলেন। আমরা মনে করি এখানে একটা শিফট হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক যে মানুষের চিন্তাধারা, মনস্তত্ত্ব থেকে শুরু করে দলীয় কর্মসূচি, মানুষের প্রত্যাশা, এই জায়গায় একটা চেঞ্জ আসছে। দেখেন, আপনি দেখবেন অনেক দলের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, অনেক দলের অনেক পূর্বের বিভিন্ন বিষয় থাকতে পারে, সেগুলোর চেয়ে মানুষ এখন নিত্য নৈমিত্তিক যে ভুক্তভোগী যে হচ্ছে ভোগান্তি, এটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। মানুষ তার নিজের সাথে প্রত্যেকটা বিষয়কে বেশি কানেক্ট করছে। যে ধরেন মানুষ বের হলো, প্রত্যেকটা জায়গায় যে তারা সমস্যাগুলো মানে ফেস করছে, তারা যে তাদের জায়গায় ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কার মাধ্যমে যাচ্ছে, কোন রাজনৈতিক দলের নেতাকর্মী এটা করছে, এনসিপির, বিএনপির না জামায়াতের, কারা এই ক্ষমতার অপব্যবহারগুলো করছে, তাদের প্রতি মানুষের একটা বিতৃষ্ণা আসছে ধীরে ধীরে। এই শিফটটা আপনি 2-1 বছর দেখতে পাবেন না, কিন্তু 5 বছরে 10 বছর একটা বিশাল শিফট হবে। এবং আমরা মনে করছি যে বিএনপি অন্তত এই সুযোগটা দিলে রাজনৈতিকভাবে তাদের যেমন একটা ফাইট দাঁড়াচ্ছে, তার চেয়ে বড় মানুষের যে আস্থা রাজনৈতিক দলের প্রতি, এটা যদি চলে যায় তাহলে এটার জন্য সামগ্রিকভাবে আমরা সবাই বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। তো সেই জায়গা থেকে আমরা চাই যে এখন ক্ষমতায় বিএনপি রয়েছে, প্রশাসন ক্ষমতামুখী, আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। আমরা চাই এই উদ্যোগটুকু নেওয়া হোক যে যারা খুনি, যারা গণহত্যার জন্য দায়ী, যারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য স্কুল পড়ুয়া ক্লাস 1-2 বাচ্চাদেরকে খুন করতে পারে, যারা আমার দেশের সেনাবাহিনীর সেরা অফিসারদেরকে পিলখানায় হত্যা করতে পারে, যারা আয়োজন করে রাতের আধারে সকল আলো নিভিয়ে দিয়ে শাপলা চত্বরে শতাধিক আলেমকে খুন করতে পারে, তাদের হাতে কোনোদিন বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না। তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে। বিশেষ করে বিএনপির সরকারের 100 দিন পূর্ণ হয়েছে, সেই বিষয়ে আজকে আমরা দেখেছি যে টিআইবি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে বেশ কিছু পরিসংখ্যান তারা তুলে ধরেছে। আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটি বিএনপির 100 দিনের সঙ্গে না, এনসিপি নেতারা সম্প্রতি বিভিন্ন জায়গায় বক্তব্যে তারা শেখ হাসিনার শাসন আমলের প্রসঙ্গ তুলছেন। আমি একটু উল্লেখ করতে চাই, আসিফ মাহমুদ কথা বলেছেন, তিনি মেট্রো রেলের নিচে আবাসিক এলাকায় গরুরহাট আওয়ামী লীগের সময়েও বসেনি। এছাড়া তিনি বেশ কিছু বলেছেন, দেশে গ্যাস, তৈল, বিদ্যুতের দাম বাড়ানোর কারণে মানুষ অস্বস্তিতে আছে। শেখ হাসিনার আমলে গত 17 বছরে যা দাম বেড়েছিল, 3 মাসে ততটুকু গ্যাসের দাম বাড়াতে তারা সক্ষম হয়েছে। সব মিলিয়ে বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। আওয়ামী লীগের প্রসঙ্গ দিয়ে কথা বলছেন আমরা দেখছি আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। প্রথম কথা হলো, ধরেন টিআইবির যে রিপোর্টটা, আমি রিপোর্টটা দেখেছি, এটা টিআইবির রিপোর্টটা খুব অগ্রহণযোগ্য রিপোর্ট আমার মনে হয়নি, খুব ব্যালেন্সড একটা রিপোর্ট। তার আশাও আছে, উদ্বেগও আছে, দুটি আছে। কনক্লুডিং লাইনটা এরকম আমি যদি পড়ি যে টিআইবির পর্যবেক্ষণ অনুযায়ী সরকারের 100 দিন একদিকে আশা জাগানিয়া ও সম্ভাবনাময়,
অন্যদিকে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ, বিশেষ করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণে সুনির্দিষ্ট পথরেখা বা উদ্যোগের ঘাটতির দিকটিও উদ্বেগজনক। এ দুটোই সত্য। দুটোই সত্য এইভাবে যে সরকার প্রধান হিসেবে তারেক রহমান সাংঘাতিক জনসমর্থন এবং তার প্রতি অন্যের যে আকাঙ্ক্ষা পূরণে নির্ভরতার জায়গায়, এই জায়গাটা তিনি অর্জন করতে পেরেছেন। তার আচরণ, তার কথাবার্তা, অন্যকে আক্রমণাত্মক না হওয়ার অন্যের প্রতি ভাষা প্রয়োগ, নিজের দেশে সিম্পলিসিটি, সিম্পল লাইফ লিডিং এবং মানুষের সঙ্গে একাত্ম হওয়ার যে আকাঙ্ক্ষা এবং কারো প্রতি খুব অ্যাগ্রেসিভ না হওয়া, পাংচুয়ালিটি সহ যা যা অঙ্গীকার করেছেন সেই বিষয়ে খুব দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া, সেটা আপনি ফ্যামিলি কার্ড বলেন, কৃষকের আপনার যে 10,000 টাকা পর্যন্ত প্রায় 12 লক্ষ কৃষকের কৃষি ঋণ সুদসহ মওকুফ বলেন, কিংবা অন্যান্য যা যা খালকাটা কর্মসূচি থেকে যা যা উদ্যোগ নিয়েছেন, এইটা খুব আশা জাগানিয়া এবং উৎসাহব্যঞ্জক। আর হতাশার জায়গা হচ্ছে ইভেন তারা যে 97টা অধ্যাদেশকে আইনে পরিণত করলো, সেটা আশা জাগানিয়া। আবার পাশাপাশি যে কয়েকটা জিনিস তারা উল্লেখ করেছে, যে মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস, তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে আইন কমিশন সহ বিভিন্ন বিষয়ে যেইগুলো বাতিল করা হলো অধ্যাদেশগুলো, এইখানে তড়িঘড়ি অধ্যাদেশ করে ওই অধ্যাদেশ করায় কোথাও কোথাও কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু সেটা সংশোধন করে যদি একবারেই পাশ করতে পারতো, তাহলে যে প্রশংসাটা আরও পেত সরকার, তা থেকে নিজেদেরকে নিজেরাই বঞ্চিত করলো। অথবা এখনও যদি তারা একটা কমিটি করে স্টেক হোল্ডারদের মতামত নিয়ে দ্রুততার সঙ্গে এটা আইনে কীভাবে পরিণত করবে সেই উদ্যোগ নেয়, তাহলে এই সমালোচনার জায়গাটা থাকবে না। পাশাপাশি এই বিএনপি বিশেষ করে মধ্যপন্থী উদার গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল, তাদের মধ্যে নানান স্রোত থেকে আসা নানান লোক আছে। এদের সবাই যে এত বড় দলে খুব সুবোধ হবে সেরকম আশা করাও ভুল। ফলে এদের মধ্যে কোনো কোনো অংশ থেকে দখলদারিত্ব, চাঁদাবাজি, এইসব অভিযোগগুলো আছে। তারা নিজের দলকে ক্ষতিগ্রস্ত করছে। নিজের দলের প্রধান এবং প্রধানমন্ত্রী যার আদর্শ অনুপ্রাণিত হয়ে দল করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, এদের প্রতি শ্রদ্ধা রাখছেন না। ফলে ওই জায়গাগুলোতে বিএনপিকে এখন নজর দিতে হবে, নিজের দল। তবে সেইখানে একটা আশার কথা হচ্ছে, সরকার সেইখানে কোনো প্রশ্রয় দিচ্ছে না। দলীয় কোনো নেতা কর্মীর প্রতি অপরাধ করলে তার প্রতি যে প্রশ্রয়সূচক যেই অবস্থানটা আগে রাজনৈতিক দলগুলো নিত, সেটাই নেয়নি। এমনকি এই যে শিশুর আমিষা ধর্ষণ হত্যা মামলার যেটা, সেটা খুব দ্রুততার সঙ্গে যে রায়ের দিকে গেল, এটা নিয়ে কেউ কেউ আবার এখন বলছে যে এইভাবে এত দ্রুত এইরকম রায় দেয়া যায় কিনা, ঠিক হলো কিনা। কিন্তু জাতিকে একটা এই নৃশংসতা বিরুদ্ধে একটা মেসেজ দিতে হবে। আপনি সুশীল সাজবেন এইখানে, আবার দ্রুততার সঙ্গে বিচারও চাইবেন, দুইটা তো একসঙ্গে হয় না। আপনাকে এই নির্মমতা, এই নৃশংসতা, এই জঘন্য পাশবিকতা, তার বিরুদ্ধে সোসাইটিকে একটা কড়া মেসেজও দিতে হবে। এটা সরকারের দায়িত্ব ছিল। সেই দায়িত্ব পালনে কিন্তু তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করেছে। ফলে এই সরকারের প্রতি আশা জাগা নিয়ে অনেক জিনিস আছে। তাদের কিছু কিছু জিনিস নিয়ে সমালোচনা আছে, যেটা না হলে আরও ভালো হতো। কিন্তু হঠাৎ করে 18-19 বছর পর আপনার 2 বছর 111 সরকার ছিল, সেই সময় বিএনপি নিপীড়িত এবং সাংঘাতিকভাবে তারা দুর্দশাগ্রস্ত। তারপরে 16.5 বছর একটা ফ্যাসিবাদী শাসন গেল, তারপরে 1.5 বছর ইন্টারিম গভর্নমেন্ট গেল। এই সময়টা দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, দেশের মানুষের মরালিটিকে ধ্বংস করা হয়েছে। বিভিন্ন বাহিনীর পেশা, যারা পেশাজীবী রাজনীতি করেন, আপনি সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক থেকে শুরু করে এমনকি বিভিন্ন বাহিনীর মরালি নষ্ট করে ফেলা হয়েছে। এরকম একটা নষ্ট হয়ে যাওয়া প্রবণতা সম্পন্ন একটা জনগোষ্ঠীকে নিয়ে আপনি চুরি, ডাকাতি, লুটপাট, টাকা পাচারকে একদম রাষ্ট্রীয় বৈধতা দিয়েছিল, প্রাতিষ্ঠানিক বৈধতা দিয়েছিল। এইরকম একটা জাতি নিয়ে, অর্থনৈতিক দুরবস্থা নিয়ে এইভাবে এসে তারা হঠাৎ করেই সব চেঞ্জ করে ফেলতে পারবেন, এই আশা যারা করেন, আমি বলি আশাটা না করতে, বরং সরকার যা যা ভুল করে তার সমালোচনা করতে হবে। তাদেরকে বিরোধী দল সহ জনগণ এবং সুশীল সমাজ থেকে
চাপেও রাখতে হবে, কিন্তু তাদের ভালো কাজটাকে আবার ভালো বলে এনকারেজ করতে হবে যে গো অ্যাহেড, উই আর অ্যালং উইথ ইউ। 100 দিনে আসলে এত কিছু প্রত্যাশা করা অবাস্তবই একটি ব্যাপার। আমি সার্জিস আলমের কাছে আসতে চাই। আমি আপনার একটি বক্তব্য উল্লেখ করতে চাই। এ সরকারের আমরা যত ধরনের প্রতারণা দেখলাম, এর আগে কোনো নির্বাচিত সরকারের 4 মাসে এত প্রতারণা করতে পারে এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই। আপনি বলেছেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন, কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেয়ালিপনা জনগণ কখনো মেনে নেবে না। জনগণের ভোটে নির্বাচিত হলেও তারা অল্প দিনেই জনগণের সঙ্গে প্রতারণা শুরু করে দিয়েছে। 4 মাসে আপনি বলছেন যে এই ধরনের প্রতারণা মানুষ কখনো কল্পনাও করে নাই। আমরা বর্তমান বাংলাদেশে আমরা এই চিন্তাধারাটা নিয়েই রাজনীতি করি যে যদি ভালো কিছু একটা দেখি আমরা বিএনপির, আমরা নির্দ্বিধায় সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। আবার কোনো একটা জিনিস যদি সমালোচনার যোগ্য হয় এবং যদি তীব্র সমালোচনারও হয়, এতে যত বাধা আসুক, পরবর্তী কনসিকুয়েন্স আমাদের প্রতি যতই খারাপ হোক, আমরা ওটা করবই। আপনি দেখবেন আজকে সারাদিনের সোশ্যাল মিডিয়া আমি একটা পোস্টে দিয়েছি, সেটা এই সরকারকে ধন্যবাদ জানিয়ে, কারণ এটা ধন্যবাদের প্রাপ্য। পোস্টটা ছিল যে এই যে নৃশংসভাবে একটা শিশুকে ধর্ষণ করে হত্যা করা হলো, এই ধরনের একটা বিচার মাত্র 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে হলো এবং এটা রায় হয়েছে। আমরা এটা এখন কার্যকর দেখার অপেক্ষায়। যারা এটারও আবার এইভাবে সমালোচনা করে এত দ্রুত না করতো, আমরা মনে করি যে তারা আসলে একদিক থেকে বিচার চাইবে, আবার একদিক থেকে দ্রুত হলে ওইটার সমালোচনা করবে। তারা আসলে কী চায় তারা নিজেরাও জানে না। বরং আমরা চাই এরকম কিছু দৃষ্টান্ত স্থাপন হওয়া উচিত, যেই দৃষ্টান্তের মধ্য দিয়ে দেশে অন্তত যারা এর পরের বার একটা শিশুকে ওই ধর্ষণের চিন্তা নিয়ে তাকাবে, তার চিন্তায় অন্তত এই যে খুনিটা যার ফাঁসি কার্যকর হবে, তার ওই ফাঁসি কার্যকর হওয়ার চিত্রটা তার মাথায় ভেসে উঠবে। এই দৃষ্টান্ত লাগবে এবং এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই আমরা। ইভেন একটু আগে ভাই যে কথাগুলো বললেন, জনাব তারেক রহমান কেন্দ্রিক, তার ব্যক্তিকেন্দ্রিক, তার আচরণ, তার চলাফেরা, তার ব্যক্তিত্বের জায়গা, আমি অধিকাংশ ক্ষেত্রে এই বিষয়গুলোর সাথে একমত এবং আমি এগুলোর জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু কষ্টের কথাটা যেটা বা দুঃখজনক যেটা, এই যে যত আশা জাগা নিয়ে বিষয়, এটা হচ্ছে ব্যক্তি তারেক রহমান কেন্দ্রিক। আর যত আমাদের হতাশার বিষয়, এটা হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক, বাংলাদেশের মানুষ কেন্দ্রিক। ধরেন আমরা যদি খুব স্বাভাবিকভাবেই একটা আওয়ামী লীগ সরকারের এতদিনের শোষণ, নিপীড়ন, লুটপাট, দুর্নীতির পরে আমরা এটা আশা করি না যে বিএনপি এসেই 6 মাস 1 বছরে দেশটাকে আমাদের প্রত্যাশার জায়গায় নিয়ে চলে যাবে। এটা তো অন্তর্বর্তীকালীন সরকারও চাইলেও তাদের মতো করে পারে নাই, সময় লাগবে, একটা প্রসেস, একটা সিস্টেম ঠিক করতে হবে আপনার ভেঙে চুরে। কিন্তু যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিছু সিমটম দেখে আমরা বুঝতে পারবো যে এই সরকার আসলে ওই পথে যাচ্ছে কিনা। কিন্তু অনেক জায়গায় সরকার আমাদেরকে হতাশ করেছে। যেমন আপনি দেখেন, ধরেন আজকে বিসিবি নির্বাচন হচ্ছে। বিসিবি নির্বাচনে যদি আজকে 25 জন নির্বাচিত হয়, 22 জন কারা নির্বাচিত হবে এটা আর 7 দিন আগে থেকে মানুষ জানে। প্রেসিডেন্টকে নির্বাচিত হবে এটা মানুষ জানে। তাহলে এই যে এভাবে দলীয়করণ করা হলো, এভাবে যে ক্ষমতার অপব্যবহার করা হলো, এভাবে যে নিজের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে তাদেরকে বসানো হলো, এটা তো আমরা প্রত্যাশা করি না। তো আগেও ছিল। হ্যাঁ, খুব স্বাভাবিক। তাহলে পরিবর্তনটা তো হতে হবে, মানে আমরা ওই পরিবর্তনটাই চাই। এখন তো তারা একটা বিশাল একটা ম্যান্ডেট নিয়ে ক্ষমতাসীন দল হয়েছে, তারা তো অনেক বেশি সাফারার, তাদেরকে এটা শুরু করতে হবে। আপনি দেখেন, আমি একটা একটা করে বলি। ধরেন আওয়ামী লীগ তার সময়ে এসালম ব্যাংকটাকে লুটপাট করেছে, জনগণের টাকা লুটপাট করেছে, সেখানে তারা ডিজিএফআইকে ব্যবহার করে ব্যাংক দখল করেছে। কিন্তু আমরা দেখলাম একই কায়দায় বিএনপি তার চেয়েও কম সময়ে, মানে ক্ষমতা আসলো মাত্র 4 মাস হলো, এসালামকে কিভাবে ক্ষমতার অপব্যবহার করে দখল করা যায়, এমডি পরিবর্তন করা যায়, যারা ডিরেক্টর আছে তাদেরকে পরিবর্তন করা যায়, মন মতো বসানো যায়। ইভেন ওই এসালামের পরামর্শক হিসেবে বাংলাদেশ ব্যাংকের যে অফিসাররা ছিল তাদেরকে পর্যন্ত কিভাবে এখানে চেয়ারম্যান বা বিভিন্ন পদে আনা যায়, সকল কার্যক্রম আমরা দেখলাম। আমরা আরও আশাহত হই যখন আমরা দেখি ওই এসালামদের আবার এই ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার মতো ব্যাংক অধ্যাদেশটা, রেজুলেশনটা তারা পাশ করার সকল প্রক্রিয়া রেডি করে ফেলে। সো এই জিনিসগুলো আমাদের মধ্যে হতাশা তৈরি করে। আপনি দেখেন বিএনপি তার 31 দফায় বলছে যে তারা, কিন্তু এখানে বিরোধী দল কি করছে আসলে? তাহলে বিরোধী দলের কিন্তু একটি সমালোচনা আছে যে বিরোধী দলের তার যে দায়িত্ব পালন করার কথা সেই জায়গাটা পুরোপুরি পালন করতে পারছে না। আমরা আপনার এই টকশো টেবিল বলেন, সংসদে বলেন, এই প্রত্যেকটা জায়গায় মেজর যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছি। ধরুন সংসদে প্রথম অধিবেশনটা পুরোটা গিয়েছে সংস্কার কেন্দ্রিক। সংস্কার কেন্দ্রিক তখন শুধু সংসদ না, সংসদের বাইরে এর চেয়ে বেশি সংস্কার নিয়ে আলাপ আলোচনা হয়েছে এই টকশো টেবিল থেকে প্রত্যেকটা জায়গায়। কিন্তু তারপর আমরা
দেখেছি বিএনপি তাদের সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে তারা বাতিল করে দিয়েছে। তারা যদি সংশোধনী করবে তখন সংশোধন করতো, তারা তো সেখানে অন্তত 30 দিনের মতো সময় পেয়েছে, সংশোধন করে পাশ করতো। কিংবা তাদের যদি মনে হয় আরও ফার্দার এটা রেটিফাই প্রয়োজন, তাহলে তখন ওটা পাশ করে, মানে ধরেন এখন 0-তে আছে, ওইটাকে আপনি 50 নেন, আবার আপনি একটা প্রসেসের মধ্যে দিয়ে 50 থেকে 80 করেন, 100 করেন, আগাতে থাকেন, কিন্তু আপনি এটা বাতিল করে দিলেন। আমরা মনে করি আপনি এটা আপনার ক্ষমতার অপব্যবহার করার জন্য, আপনি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, আপনার মতো করে প্রশাসন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা, দুদক, মানবাধিকার কমিশন এগুলো চালানোর জন্য আপনি এই কাজটা করেছেন। এটা আমাদেরকে আশাহত করেছে। আমরা যখন দেখি যে এই বিভিন্ন জায়গায় প্রশাসক যে বসানো হচ্ছে, তাদের 31 দফায় দেয়া, তারা নির্বাচিত হলে তারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে স্থানীয় সরকারগুলো হস্তান্তর করবে। কিন্তু আমরা এখন দেখছি, ওই দিন দেখলাম অ্যানি ভাই, পানি সম্পদ মন্ত্রী, তিনি বললেন এই ম্যান্ডেট তাদের আছে, নির্বাচনে জেতার মধ্যে দিয়ে তারা এই ম্যান্ডেট পেয়েছে, তারা প্রশাসক বসাবে। মানে এর চেয়ে বড় প্রতারণা কি হতে পারে? একজন রাজনৈতিক ব্যক্তির স্টেটমেন্ট এটা কোনদিন প্রত্যাশিত না। উনি একজন সাফারার, ডিবি অফিসে তার সাথে আমার দেখা হয়েছে, তিনি জেলখানায়, তাকে দেখে আমরা ইন্সপায়ার্ড হয়েছি যে এই মানুষদেরকে, তারা তো তখন আন্দোলনের সরাসরি আমাদের সাথে ছিল না, তারপরও তাদেরকে নিয়ে এসে বন্দি করে রাখা হয়েছে, আমরা তাদেরকে দেখে ইন্সপায়ার হয়েছি। কিন্তু তারা ক্ষমতায় আসার সাথে সাথে ভুক্তভোগী মানুষরা যদি বলে যে এভাবে দলীয় সুবিধা বঞ্চিত হেরে যাওয়া নেতাকর্মীদেরকে পুনর্বাসন করা, এটা তাদের ম্যান্ডেট, নির্বাচনে জেতার ম্যান্ডেট, এটা তো আমাদেরকে আশাহত করে। আমরা আমাদের জায়গা থেকে যখন দেখি বাংলাদেশ ব্যাংক, এটার মধ্য দিয়ে আপনার দেশটাকে সামনের দিকে আগাইতে হবে। আমার দেশের অর্থনীতি সবচেয়ে ভঙ্গুর, এটার জন্য শুধু আমি কেন চিন্তিত, আমি মনে করি বিএনপিও চিন্তিত, এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই। কারণ দিন শেষে দেশের অর্থনীতি খারাপ হলে আমরা সবাই এটার ভুক্তভোগী হব। তাহলে আপনার তো সবচেয়ে সেরা মানুষটাকে ওই বাংলাদেশ ব্যাংকের জায়গাটাতে বসাইতে হবে, যার মধ্য দিয়ে পুরো বাংলাদেশের অর্থনীতির রেগুলেশনের সবচেয়ে বড় জায়গাটা, যিনি নীতি নির্ধারক। কিন্তু আমরা সেখানে দেখলাম সেখানেও দলীয় কে কার কত আনুগত্য, এই বিষয়গুলো দেখা হলো। ইসলামের প্রসঙ্গটি তুলেছেন আমরা, যে তাকে আবার পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, তার হাতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়গুলো কি আসলে, আমি কি বলবো যে বিরোধী দলের দুর্বলতার কারণে কি আপনি যে অভিযোগগুলো তুলছেন সেটা কি দুর্বলতার কারণে বিএনপি করছে? বড় জিনিস যেটা আমরা দেখি, মানে দেখেন, বিরোধী দল সংখ্যাগরিষ্ঠ আসন যখন সরকারি দল পেয়ে যায়, তখন তারা একটু লাগাম ছাড়া হয়ে যায়। তখন বিরোধী দল চাইলেই তো আপনার একটা সেখানে আইনে পরিণত হওয়াকে আটকে দিতে পারবে না। বিরোধী দল সেই জায়গায় আপনি দেখেছেন ওয়াক আউট করেছে, বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না, এটা নিয়ে হট্টগোল হয়েছে। সেখান থেকে শেষ পর্যন্ত একটা দেখেন, বিএনপি ক্ষমতায় এসেছে 3 মাস হয় নাই, আমাদের রাজপথে গিয়ে প্রোগ্রাম করতে হয়েছে এই যে অধ্যাদেশগুলো সেগুলো যেন আইনে পরিণত হয়, এটার জন্য। এটা তো আমরা কোনদিন চাইনি। তাহলে আমরা যেটা চাইনি সেটা পর্যন্ত আমাদের করতে হয়েছে, আমরা তো আমাদের জায়গা থেকে করছি। কিন্তু বিএনপি যদি এই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে লাগাম ছাড়া হয়ে যায়, তাহলে এটার ভুক্তভোগী তো বিএনপিকে হইতে হবে, আমাদের সবাইকে হইতে হবে। এই জন্য ইভেন আমরা আজকেও মনে করিয়ে দিচ্ছি, আপনি দেখেন আজকে আপনার কোনো জায়গায় পেট্রোল পাম্পে আপনি লাইন পাবেন না। যখন ওই সংকটটা হলো 15 দিন 20 দিন, তার আগেও আপনি কোনো লাইন দেখেন নাই। তাহলে আগে পরে হঠাৎ করে কি ওহি নাজিল হয়ে গেল, বা মানুষ কিভাবে এতটা ভালো হয়ে গেল, কোনো সংকট নাই, মাঝখানে ওই কয়েকদিন সংকট ছিল। ব্যাপারটা সংকটের না, ব্যাপারটা হচ্ছে সংকট তৈরি করে এই সিন্ডিকেট, যেটার পিছনে পলিটিক্যাল ব্যাকআপ আছে, তারা দামটা বাড়ালো, তারা স্টক করলো, তারা রাতারাতি এক রাতে দাম বাড়ানোর মধ্য দিয়ে শত শত কোটি টাকা লাভবান হলো, এবং দ্বিতীয় দফায় জ্বালানির দাম বাড়ানো হলো। এখন আপনি দেখেন কারা এই কাজগুলো? অবশ্যই সরকার করছে, এবং যদি সরকার এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স না করতে পারে, তার মানে সরকার ওই নীতি নির্ধারণী পর্যায়টাতেও ব্যর্থ হচ্ছে, যে তারা এই বিষয়গুলোকে যেভাবে, আপনি দেখেন আমাদের জ্বালানি মন্ত্রীর তার স্পষ্ট স্টেটমেন্ট আছে, সে আগামী 2 বছরে সরকার কোনো বিদ্যুতের দাম বাড়াবে না। 4 মাস হতে না হতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, এবং আসিফ মাহমুদ যেটা বলেছে এটা তো সত্যি, এটা তো অসত্য কিছু না। আপনি দেখেন যে বিগত 25 বছরে এই পরিমাণ, মানে 16 থেকে 18% বিদ্যুতের দাম কখনো বাড়ানো হয় নাই, একবারে এটা বাড়ানো হয়েছে। এই যে ধরেন একটা জিনিস বলছে যে 0 থেকে 50 ওয়াট বা 0 থেকে 75 ওয়াট পর্যন্ত বাড়ানো হয় নাই, তাহলে যারা গরিব মানুষ, দুস্থ মানুষ, তাদের এটা কষ্ট হবে না। আপনি বলেন ওই মানুষটা যে জিনিসটা খাবে, যে জিনিসটা উৎপাদন করবে, যে গাড়িতে করে চলবে, ওই মানুষটার প্রত্যেকটা, শিল্প বলেন, বাণিজ্য বলেন, চাকরি বলেন, কৃষি, উৎপাদন, বন্টন, বিপণন, এই প্রত্যেকটা সেক্টরের সাথে যারা জড়িত, যারা এই বিদ্যুৎটা ব্যবহার করবে, তাদেরটা তো বেড়ে গেছে। তাহলে ওই মানুষেরটা বাড়বে না? মানে এটা তো একটা সাইকেল, প্রত্যেকটা জায়গায় বাড়বে, এবং প্রত্যেকজন এটার জন্য সাফারার। কিন্তু আমাদের যেটা আসলে
বিএনপি হয়তো সময়ের প্রয়োজনে এটা আস্তে আস্তে বাড়াতে হতে পারে, আমরা এটা অস্বীকার করব না, কিন্তু ধরেন আপনার বাড়ানোর ধরনটা, আপনি জ্বালানি তেলের মূল্য 1 লাফে 20% বাড়িয়ে ফেললেন, আপনি 5% বাড়ান, আপনি 1 বছর পরে গিয়ে আরও 5% বাড়ান, আপনি বিদ্যুতের মূল্য ধরেন আপনি 5% বাড়ান, আপনি 1 বছর পরে গিয়ে প্রয়োজন আরও 2-3% বাড়ান, এইভাবে মানে মানুষের উপরে যে চাপ, একবারে যে চাপটা দিয়েছে, বেশি চাপ না দিয়ে ধাপে ধাপে, এবং মানে আসলে কি মানুষের সহ্য করার ক্ষমতা লাগবে। ধরেন আজকে থেকে 3 বছর আগে আমাদের যারা চাকুরিজীবী, যারা জীবিকা উপার্জন করে, বেতনের মানে যেটা ছিল, স্যালারি বলি, উপার্জন সক্ষমতা যেটা ছিল, আজও কিন্তু কাছাকাছি ওইটাই। কিন্তু আপনি দেখেন 3 বছরে আপনার খরচ, আপনার পারিবারিক যে খরচের বোঝা, এটা কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে। তাহলে মানুষের, আমার কাছে তো মনে হয় আসলে মানুষ, হয়তো আমরা সামনে এরকম দেখব, এটা তো বেশিরভাগ আমাদের এই সমাজের পুরুষদের উপর দিয়ে যায়। আপনি দেখবেন এই আত্মহত্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহিংসতা, এগুলো ইভেন এটার প্রত্যেকটা সাইড ইম্প্যাক্ট আছে। এই তারপরে ধরেন এই নৈরাজ্য, সহিংসতা, তারপরে খুনাখুনি, এগুলো কিন্তু দিনে দিনে বাড়বে। আপনি দেখেন বিএনপির মাত্র 100 দিনে 250 খুন হয়েছে, এবং এগুলো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। 600 টিআইবির প্রতিবেদন দেখলাম আমরা, 605টি হত্যার, ইভেন বিভিন্ন জায়গায় বিভিন্নটা দিচ্ছে। আমরা আরেক জায়গায় আবার দেখলাম যে ওইখানে দেখাচ্ছে 800, এরকম দেখাচ্ছে। আমি ধরলাম, আমি সর্বনিম্নটা 250ই ধরলাম। প্রত্যেক মাসে প্রায় 50% বাড়তেছে। এটা হচ্ছে এই যে সামগ্রিক মানুষের কর্মসংস্থানের যে অভাব, মানুষের মধ্যে জীবিকা নির্বাহের এই যে মানে খরচটা, এক্সপেন্সটা প্রতিনিয়ত বাড়ছে, এই যে চাপ, এইটা থেকে মানুষ সামান্য দেখবেন আপনি 1000 টাকার মাদকের জন্য খুনাখুনি হয়ে যাচ্ছে, আপনি সামান্য দেখবেন যে মানুষ 5000 টাকার একটা বিষয় ছিনতাই করতে গিয়ে মানুষকে মেরে ফেলতেছে। তাহলে এই চাপ কিন্তু শুধু বিএনপি সরকার আছে দেখে তাদের উপরে যাবে না, আমরা মনে করি এটার ভুক্তভোগী আমরা সবাই হব, বাংলাদেশ হবে। তো এই জন্য আমরা আসলে চাই যে বিএনপি যে একই বিষয়গুলো করছে, এটার জন্য আমরা তো তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব। আপনি যদি বলেন আমরা আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করছি, কিছু ক্ষেত্রে যদি লিমিট ক্রস করে যায় আমরা কম্পেয়ার করব, কিন্তু এটাও আপনাকে বলি, আমরা বিএনপিকে বিভিন্ন উদাহরণে কম্পেয়ার করতে পারি। আমরা বিএনপিকে আওয়ামী লীগ বলতে চাই না, আওয়ামী লীগ বলবো না, যতদিন না তারা ওই লিমিটটা ক্রস করে যায়। আমরা বলতে চাই না এবং বলবো না, কিন্তু যখন আমরা ওই একই চরিত্রগুলো দেখব, আমরা যখন দেখব, আপনি দেখবেন আজকেই দেখবেন পেপার এসেছে, একটা মন্ত্রণালয়ে একজন সচিবকে সেখানে দেওয়া হয়েছে, ওই সচিবকে মন্ত্রী সাহেবের পছন্দ হচ্ছে না কোনো একটা কারণে, কারণ মন্ত্রীরা সচিবদের সাথেই নেগোসিয়েশন করে তারা আলটিমেটলি সকল লুটপাটগুলো করে। এই জন্য সচিবদের 200-300 বাড়ি দেখবেন, মন্ত্রীদের 300-400 বাড়ি দেখবেন। পছন্দ হচ্ছে না থেকে যে সচিবের সেখান থেকে ট্রান্সফার হয়ে গিয়েছে, উনি সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, ওনাকে মন্ত্রী সরাচ্ছে না, ওনাকে দিয়ে কাজ করাচ্ছে, নতুন জনকে জয়েন করতে দিচ্ছে না। তাহলে এই যে আমার পছন্দের লোকটাই লাগবে, দলীয় লাগবে, স্বজন প্রীতি থেকে শুরু করে এই প্রশাসন প্রত্যেকটা জায়গায় আমরা আশাহত হচ্ছি। কিন্তু আমরা আজকের দিনেও বলি 4 মাস হয়ে যাচ্ছে, আমরা চাই বিএনপি এখান থেকে ঘুরে দাঁড়াক। না হলে দিন শেষে আমরা যদি সবাই সাফারার হই, কেউ এই সামনের যে আমাদের একটা অশনি সংকেত, পুরো রাষ্ট্রর অস্থিতিশীলতার দিকে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, এটা থেকে আমরা কেউ কাউকে বাঁচাতে পারবো না। আমি তোমার কাছে আসতে চাই, লম্বা বক্তব্য শুনছিলাম আমরা সার্জিস আলমের, কেউ কাউকে বাঁচাতে পারবো না, এই অবস্থা থেকে বের যদি না হতে পারি, আসলে কিভাবে সম্ভব এই জায়গাগুলো থেকে বের হওয়া? 16.5 বছর ফ্যাসিবাদের আমলে এবং আগের 2 বছর বিএনপি যেভাবে নিপীড়িত হয়েছে, এবং তারা নিজেরা ভুক্তভোগী হয়ে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেইগুলো তাদেরা যদি রক্ষা করে চলে এবং তাদের ভালো কাজে যদি এদেশের মানুষের সমর্থন থাকে, রাজনৈতিক বিরোধী দলগুলো বিরোধিতা করলেও এখানে খুব বেশি সুবিধা করতে পারবে না, মানুষ গ্রহণ করবে না। আর যদি বিএনপি তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে বিরোধী দলও সেই সুযোগ নেবে, এটা খুবই স্বাভাবিক। তবে সব কিছু বিরোধিতার জন্য বললে হয় না। ধরেন এই যে হত্যার সংখ্যাটা, যেটা সার্জিস বলল যে যদি মানুষের দ্রব্যমূল্য বাড়ে, তাদের যদি চাপের কথা চাপ বাড়ে, তাদের আয় বাড়েনি, তাদের ব্যয় বেড়েছে, তাতে মানসিক অস্থিরতা বাড়বে এবং এক পর্যায়ে আত্মহত্যা, খুনোখুনি অস্থিরতাটা বাড়বে। এটা যে কোনো সোসাইটিতে এটা হয়, ঘটে। কিন্তু এই 3 মাসের জন্যই হঠাৎ করে এখন ওই কারণে বাড়ছে তা না, বরং এখন যদি খুন বেড়ে থাকে, সেই খুনটা বেড়েছে তাহলে গত 2-3 বছর বা আওয়ামী লীগের আমল থেকে শুরু করে তার ধারাবাহিকতায় বিএনপির ইম্প্যাক্ট আমরা পরে বুঝতে পারবো। এই ধারাবাহিকতাটা কতদিন চলতে পারে? আরেকটা বলি, খুনের পরিসংখ্যানটাও যেভাবে এখন বাড়ছে, প্রতি মাসে 2-3 গুণ হচ্ছে, আসলে তা না। এইখানে প্রথম আলোর একটা পরিসংখ্যান বলতে বলতে আমি যেটা বের করলাম, দেখেন 2019 সাল থেকে, আমি 10 বছরের চেয়েছি, 10 বছরের যেটা
যে ৩,৬৫৩, ২০ সালে ৩,৫৩৯, ২১ সালে ৩,২১৪, ২২ সালে ৩,১২৬, ২৩ সালে ৩,০২৩, ২৪ সালে ৪,১১৪, ২৫ সালে ৩,৭৮৫, আর এইবার যদি এই 3 মাসে আপনার ২৫০ বললো, আপনি বললেন টিআইবি কত বলেছে আরও বেশি, ৬০৫ সেটাও হয়ে থাকে, তাহলে এই যে বছরওয়ারি পরিসংখ্যান সেই তুলনায় যে দ্বিগুণ তিগুণ বেড়েছে তেমন না। তবে যেটাই হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত, এটা বন্ধ করতে হবে। এই বর্ধিত হোক আর কমুক সেটা কোনো মানে 5টা কমেছে এটা কোনো আশার খবর হতে পারে না। আমি অনেকখানি কমাতে পেরেছি কিনা সেটা গুরুত্বপূর্ণ। এখন এই ক্ষেত্রে ধরেন বিএনপি তাদের মতো করে তারা ওই যে আগেই বলেছি একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, ঋণগ্রস্ত একটা সরকার পেয়েছে, দীর্ঘদিন ধরে এরকম অনাচার অবিচার করে একটা দেশকে ধ্বংস করে ফেলা হয়েছে, সেই অবস্থায় দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেওয়ার মুখেই রোজা পড়েছে, রোজা ঈদে এই দেশে সিন্ডিকেট বাণিজ্য হয়। তার ওই সময়ের মধ্যেই ইরান, আমেরিকা, ইসরায়েল একটা যুদ্ধ পেয়েছে। ফলে সব মিলিয়ে সরকার যেই পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়ে তারপর যতটুকু স্ট্যাবল রেখেছে সেটা তো তাদের চেষ্টার ঘাটতিতে আমরা খুব বেশি দেখিনি। কারো কারো অনাকাঙ্ক্ষিত বক্তব্য আছে, কারো কারো অনাকাঙ্ক্ষিত আচরণ আছে, এটা সত্য, কিন্তু সেটা খুব ম্যাসিভ আকারে বা আগের সরকারগুলোর মতো বড় না। আর একটা হচ্ছে, শেষ করি, সেটা হলো বিএনপি আশা জায়গা নিয়ে যে জায়গাটা, সেটা হলো সে তার দলীয় কর্মী বাহিনী নেতা বা কাউকে কোনো অপরাধে যুক্ত হলে প্রশ্রয় দিচ্ছে না। এই তাদের শাস্তির আওতায় আনার ব্যাপারেও কোনো অনীহা দেখছি না, এটা যেন অব্যাহত। আমি শেষ করব, আমি সাজিদ সালামকে দিয়ে শেষ করতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আমরা বলছিলাম যে বিশেষ করে সীমান্ত নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, নাহিদ ইসলাম বলেছেন যে তিনি এখনো পর্যন্ত তার বক্তব্য প্রত্যাহার করেননি এবং তিনি বলেছেন যে অসম্মানজনক এবং আপত্তিকর। এই বিষয়ে আসলে আপনার বক্তব্য কি বা আপনাদের দলের বক্তব্য কি, অবস্থানটা কি হবে? আমাদের এই যে অভ্যুত্থানটা, এটা শুধুমাত্র একটা স্বৈরাচার রাজনৈতিক দলের বিরুদ্ধে এমন না, বরং তার যে বৈশিষ্ট্যগুলো ছিল ওই বৈশিষ্ট্যগুলোর বিরুদ্ধে। কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল আধিপত্যবাদের কাছে মাথা নত করা, ভারতের কাছে নতজানু পররাষ্ট্রনীতি এবং নিজের সব কিছু বিলিয়ে দেয়া, যেটা স্বৈরাচারের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে স্বীকার করে গিয়েছিলেন যে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে। আমরা প্রত্যাশা করি যে বিএনপি সরকার, জাতীয়তাবাদী এই সরকার, তাদের দল অনুযায়ী, তাদের আদর্শ অনুযায়ী তারা অন্তত কোনো দেশের কোনো রাষ্ট্রের সাথে এই নতজানু পররাষ্ট্রনীতিতে যাবে না। আমরা এই অল্প কিছু সময় কিছু সিমটম লক্ষ্য করেছি যেগুলো আমরা মনে করি যে ওই পথের দিকে হাঁটার একটা স্টার্ট। কিন্তু আমরা এটাও আশা করছি যে সেখান থেকে হয়তো বেরিয়ে আসা সম্ভব। না হলে আমার ধরেন পুশিন হচ্ছে, এই পুশিন আপনি দেখবেন এটার জন্য 4 দিনে প্রায় 21টা জায়গায় পুশিন হয়েছে এবং 200 জনকে পুশিন করার চেষ্টা করা হয়েছে। আমার পঞ্চগড় জেলার নো ম্যানস ল্যান্ডে এখনও 10 জন দাঁড়িয়ে আছে প্রায় 48 ঘন্টা ধরে। এখন পর্যন্ত সরকারের জায়গা থেকে যে স্টেটমেন্ট, সেখানে ভারতের হাই কমিশনারকে তলব করা থেকে শুরু করে হোক, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা, তাদের বিরুদ্ধে যে আমার সরকারের স্টেটমেন্ট দেওয়া দরকার ছিল, যে বোল্ডনেসটা থাকা দরকার ছিল, সেটা আমরা পাই নাই। এটা আমাদেরকে আশাহত করছে। আমার সীমান্তে প্রতিনিয়ত হত্যাটা হচ্ছে এবং প্রতিনিয়ত হত্যা বাড়ছে, এটা আমাদেরকে আশাহত করছে। আপনি দেখবেন আমাদের এই 1 মাসে এই হত্যা কিন্তু অনেকগুলো হত্যা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বরং প্রত্যাশা করি যে সরকার, ভারত শুধু না, ভারত বলেন, চায়না বলেন, আমেরিকা বলেন, আমাদের পররাষ্ট্রনীতি যেটা, আমাদের প্রত্যেক দেশের সাথে আমরা ওইটুকু আমাদের যে সম্মান, আত্মমর্যাদা, সমতা, এটাকে বজায় রেখে আমাদের পররাষ্ট্রনীতি থাকবে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটা আমরা একটু কম আশা করি, তার চেয়ে বেশি আমরা তার কাছে আশা করি তিনি সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য তার যে ফোকাসটা দেয়া, তার আমার দেশের প্রধানমন্ত্রীর রুমের যদি টেলিফোন লাইন চুরি হয়ে যায়, তাহলে আমার দেশের নিরাপত্তা কোথায়, মানুষের নিরাপত্তা কোথায়, সেটা নিয়ে আমি ওই দিন থেকে অনেক বেশি শঙ্কিত। আমরা আশা করি যে যার জায়গায় দায়িত্ব অনুযায়ী সর্বোচ্চ মনোযোগটা দিয়ে দেশের জন্য কাজ করবে।